সবাইকে স্বাগত। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন কুষ্ঠ রোগের প্রতিকার সহযোগিতায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচি। আমাদের অনুষ্ঠানের বিষয় আজ 2030-এ কুষ্ঠমুক্ত বাংলাদেশ, এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় কুষ্ঠ কর্মসূচি এবং সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের অবদান। আপনাদের সঙ্গে আছি এই আয়োজনে আমি ফাহমিদা শম্পা। আর আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার আহমেদুল কবির, আছেন নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুষ্ঠ নির্মূল বিষয়ক শুভেচ্ছা দূত ইউহেই সাসাকাওয়া এবং আলো সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আই উড লাইক টু ওয়েলকাম আওয়ার স্পেশাল গেস্ট মিস্টার সাসাকাওয়া at DVC. Thank you so much for your coming and your warm presence. আমি শুরু করতে চাই আমাদের বাংলাদেশের পরিস্থিতি দিয়ে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আহমেদুল কবির। শুরুতে একটু জানতে চাই যে এই যে কুষ্ঠ রোগ, এই রোগ সম্পর্কে যদি ছোট করে বলতেন, পাশাপাশি বাংলাদেশের চিত্রটা কেমন বর্তমান প্রেক্ষাপটে। দেখুন, কুষ্ঠ রোগের বিষয়টি যেটি হচ্ছে যে বাংলাদেশ যদিও একটা এলিমিনেশন ফেজে, পাবলিক হেলথ এলিমিনেশন ফেজে গিয়েছিল 1988-এ, কিন্তু তারপরও এই রোগের সংখ্যা কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি এবং কিছু পকেট আছে যেখানে এই রোগটা থেকে যাচ্ছে। যেমন আমাদের বিশেষ করে উত্তরাঞ্চলে আমাদের রংপুরে, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর আপনার এই আমাদের এই রাঙামাটি পার্বত্য জেলা এবং মৌলভীবাজার, কিছু কিছু জায়গায় খুব কনফাইন্ড কিছু জায়গায় এই রোগটার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। সারা দেশে এই রোগটি নেই। এখন এই রোগের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে এই রোগটা যার আক্রান্ত হচ্ছে সে সাথে সাথে কিন্তু তার ম্যানিফেস্টেশন বা ক্লিনিক্যাল সিনারিওটা আসে না। এমনকি এটা প্রায় 4 বছর পরেও তার উপসর্গটা আসতে পারে এবং খুব স্লো একটা ডিজিজ। একটা সুবিধা যেটা যে ধরেন খুবই যে সংক্রমণশীল সেটা না, এবং ন্যাচারাল যে ইমিউনিটি আছে সেটাতে এটা কিন্তু আপনার খুব সহজে একজনকে সংক্রমিত করতে পারে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কুষ্ঠরোগ সম্পর্কে মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা ছিল যে এটা একটা অভিশাপ বা ওইরকম কিছু, সেটা কিন্তু না। এটা ওটা অন্যান্য একটা রোগের মতো একটা ব্যাকটেরিয়া দিয়ে ছড়াচ্ছে, হ্যানসেন্স ব্যাসিলাস দিয়ে ছড়াচ্ছে। তো চিকিৎসাও কিন্তু খুব সাকসেসফুল ট্রিটমেন্ট। একটু জানতে চাই, কারণ কুষ্ঠরোগ যেটা বলছিলেন একটা সময় ছিল যেটাকে আসলে মানুষ খুব ভীতির চোখে দেখতো, হলে আর এক ধরনের অভিশাপ মনে করতো, কিন্তু এখন কিন্তু বাংলাদেশের চিত্র একেবারেই অনেক ভিন্ন। অনেকে কুষ্ঠরোগ আসলে কি, কেন হয়, কিভাবে হয়, লক্ষণ কি, এগুলো অনেক সময় জানে না। একটু তাদের উদ্দেশ্যে কি একটু স্মরণ করিয়ে দিবেন কিনা? যেমন ধরেন কুষ্ঠরোগের ছড়ানোর বিষয়টা হচ্ছে যদি আপনি খুব ক্লোজ কন্ট্যাক্টে যার কুষ্ঠরোগ হয়েছে, কুষ্ঠরোগী বুঝতে গেলে যেটি হচ্ছে যে আমরা স্কিন সার্ভে করি, স্কিন ক্যাম্প করি, সেটা করে বুঝতে পারি। কারণ এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ধরেন কারো স্কিনের কালার যদি একটু চেঞ্জ হয়ে যায়, অথবা স্কিন লাল হয়ে যায়, অথবা সাদা হয়ে যায়, আবার সেই জায়গাগুলিতে আপনি যখন টাচ করবেন সেটা অবশ থাকে, অনেক সময় সেই জায়গায় কোনো সেন্সেশন থাকে না, যেটা ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য কিছুর সঙ্গে ডিফারেন্সিয়েট করা যায়। আর জেনারেলি নাজাল মিউকোসা বলি বা স্কিন, এগুলো আমরা স্কিন স্মিয়ার করে বায়োপসি করে বা স্কিন মাইক্রোস্কোপের নিচে দেখে ওই ব্যাকটেরিয়াটা দেখেই এটা রোগ সহজেই নির্ণয় করা সম্ভব। তবে মোস্টলি ক্লিনিক্যালি রোগ নির্ণয় করা যায়, খুব বেশি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। এখন এই রোগটা যখন আক্রান্ত একজন হচ্ছেন, তার হাঁচি কাশি বা তার সঙ্গে যদি ক্লোজ কন্ট্যাক্টে যায়, ইভেন হ্যান্ডশেক করলো, ক্লোজ কন্ট্যাক্টে গেল, সেক্সুয়াল কন্ট্যাক্টে গেল, তাহলে ক্লোজ কন্ট্যাক্টে যারা আছে তাদের কিন্তু পটেনশিয়াল থাকে রোগটাতে আক্রান্ত হওয়ার, আর যাদের ইমিউনিটি কম তাদের আরো বেশি থাকে। একটাই সমস্যা যেটা যে রোগটা হওয়ার পরে উনি যিনি আক্রান্ত হচ্ছেন তিনি বুঝতে বুঝতে কিন্তু অনেক পরে গিয়ে এই উপসর্গটা আসে। যে কারণে কুষ্ঠরোগের মূল জিনিস যেটা, ধরেন আপনার অনেক সময় দেখা যায় একটা হাত প্যারালাইসিস হয়ে যায়, নার্ভ থিকেনিং বলি আমরা, বড় বড় নার্ভগুলি থিকেন হয়ে যাচ্ছে, কিছু নোডুলের মতো হয়, চেহারায় কিছু ডিসফিগারমেন্ট হয়ে যায়, নাজাল ব্রিজ বলি সেটা অনেক সময় দেবে যায়, তারপর হচ্ছে নাজাল মিউকোসা বলি, এখানটায় অনেক সময় ব্লকেজ তৈরি হয়। মানে প্রথম পর্যায়ে যদি এটিকে একেবারে নির্ণয় করে ফেলা যায় যে তিনি আসলে এই রোগের দিকে যাচ্ছেন, তাহলে শুরু থেকে চিকিৎসা করলে কিন্তু এই এত দূর পর্যন্ত হয়তো এগোবে না। আমি আবার আপনার কাছে আসবো, যিনি বাংলাদেশে এই কুষ্ঠরোগ নিয়ে কাজ করছেন, আলোর সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন। আপনার একটু এই দীর্ঘ কুষ্ঠরোগের কাজ নিয়ে একটু অভিজ্ঞতার কথা শুনতে চাই। কেমন অভিজ্ঞতা, বাংলাদেশে এখন চিত্রটা কেমন? বাংলাদেশের চিত্রটা মোটামুটি আমি বিভিন্ন জেলায় পরিদর্শন করছি, দেখছি, ওদের সাথে কথা বলছি, ওদের যে গ্রুপগুলি আছে তাদের সাথে মতামত নিয়েছি,
নেওয়ার পরে আমি সব জায়গায়, আমি গত মাসের একটা ইয়েতে রাঙামাটিতে আমি গেছি কিছু ওষুধপত্র বিতরণ করার জন্য যাদের আলসার আছে, পায়ে হাতে যাদের আলসার আছে তাদের ওষুধ বিতরণ করতে গিয়ে আমি দেখলাম যে উঁচু পাহাড় থেকে অন্ততপক্ষে আমারও নিচে নামার কোনো সেই শক্তি আমার নাই, আমার যেই বয়স বর্তমান, এবং এখান থেকে উঠে আসারও আমার তেমন কোনো শক্তি নাই। তো লেপ্রোসি মিশনের দুই একজন এবং আমাদের কাজ করতেছে আমার ইয়ে হয়ে সংগঠনের হয়ে যারা কাজ করেন তারা আমার সাথে ছিলেন, তারা আমাকে উপরে পাহাড়ের চূড়ায় উপরে বসাই দিল, বসেই বললো যে আপনি এখানে বসেন, এখানে তো নিচে যাওয়া যাবে না, আমি ওদেরকে ডেকে আনতেছি। তবে শেষ পর্যন্ত দেখা গেল যিনি রুগী তিনি আসতে পারেন নাই, তার পরিবার এবং তার ছেলে এরা আসলো আমার থেকে ওষুধপত্র এগুলো। আপনি নিজেও তো একটা সময় এই রোগে আক্রান্ত ছিলেন, তখন নিজে যখন আক্রান্ত হয়েছেন, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তারপর থেকে কি আসলে এই আলোর সোসাইটির যাত্রা শুরু? না, আমার আক্রান্ত হওয়ার আমি রোগটা আমার ধরা পড়ে তার আরও আগে হয়েছিল। এটা রোগটা ধরা পড়ে 1974-এ চন্দ্রকোনা হাসপাতালে কিছু আমেরিকান ডাক্তাররা এখানে আসতো। তখন কিন্তু এত প্রচার প্রসার কুষ্ঠরোগ সম্পর্কে এত কিছু ছিল না। তখন আসার পরে আমাকে একটা ডাক্তার আমাকে বলল যে নিশ্চয় আমার সন্দেহ হচ্ছে, আমি যখন সেখানে চিকিৎসা করতেছিলাম কিচ্ছু হচ্ছিল না, মানে তারা তো ডাক্তাররা তখন রোগ ধরতেই পারতেছে না। তখন আমাকে একটা ডাক্তার, তার নাম হলো সুকুমার চৌধুরী, উনি বললো আমার সন্দেহ হচ্ছে যে আপনার কুষ্ঠরোগ হয়েছে, তবে এটা তো চন্দ্রকোনা যাইতে হবে, ওখানে ডাক্তাররা আসে। তা আমি তাদেরকে বললাম যে না, চন্দ্রকোনা। তারপর তো আপনি চিকিৎসা নিয়ে এখন একেবারে সুস্থ আছেন এবং আরো অনেক কুষ্ঠরোগীদের কল্যাণে কাজ করছেন। আবারও আপনার গল্প শুনতে আসবো, তবে আমাদের সঙ্গে যিনি আজকে বিশেষ অতিথি আছেন, আমরা বাংলাদেশের কুষ্ঠরোগের চিত্রটা আপনাদের দুজনের কাছ থেকে শুনছিলাম, কিন্তু উনি আসলে বিশ্বব্যাপী। মিস্টার সাসাকাওয়া আছেন আমাদের সঙ্গে। মিস্টার সাসাকাওয়া, ইউ আর ফাইটিং এগেইনস্ট leprosy worldwide, so I would like to at first know that what's the beginning of the story you're working? はいはい、世界中から制圧しようと思ったんでしょうか。いい質問をいただいてありがとうございます。私の父がインドとか韓国にレプロシーの病院を作りました。私は社会人でございましたけども、それについていったことがありますが、もう手や足から膿が出ているような体を触り、そしてもう人生に絶望した顔で全く表情のない患者さんたちをこうやってハグをしている姿を見ました。私はそういう人たちを見るのは初めてでしたから、足がその時動きませんでした。父のそういうハグしている姿を遠くから見てて、これは私がこの仕事をやることだというふうにその時確信してから、今まで122カ国、砂漠から遠くブラジルのジャングルからさまざまなリモートエリアまで薬を届けにで活躍してまいりました。 Well, thank you very much for the great question. This goes back to my father's time. My father has built a leprosy hospital in India as well as in South Korea. And at that time, I was a businessman, but I had a chance to accompany his visits to these hospitals. When I saw the scene, my father actually have touched all the patients who were filled with pus, and also the faces were in despair and emotionless. And I was quite shocked to see those people. That was my first time of an encounter, and I was very much shocked, and I couldn't move at the time when I saw them. But with that scene, I was committed to myself that this is a worthwhile job, that I have to succeed my father, and that how everything started. And since then, I have visited 122 countries all over the world, all the way from the deserts into the jungles in Brazil, and have went to various remote areas trying to deliver the medicine for those patients. It's a really noble job, Mr. Sasakawa. We appreciate it. And I would like to know now about the scenario or your observation about Bangladesh situation.
素晴らしい活動をされていらっしゃるということでございます。で、バングラではどのような状況だというふうに見ていらっしゃいますでしょうか。はい、4年前にハシナ首相が第1回のレプロシー制圧のための全国会議を開いてくださいました。また明日第2回目を開いてくれることになっておりますが、やはり国の最高責任者が2030年までにこのレプロシーをなくそうというそういう強い発言をされた方は世界でも大変珍しい例でございまして、保健省をはじめ皆さん方一生懸命努力されていると思います。Well, 4 years ago, the first national conference on elimination of leprosy took place here. And tomorrow we will be having the second one here in Bangladesh. And I would like to appreciate the head of state of your country trying to commit to bring down the leprosy down to 0 by year 2030. And I think that the announcement of such coming from the head of state is such a big deal. And I think that it's quite rare that the person would be able to commit to that. And so I know that with that announcement in place, I am also expecting highly of the unfailing efforts that are being placed by the Ministry of Health as well. Thanks for your enlightening statement. এবারে আমরা একটি কুষ্ঠরোগের উপর প্রামাণ্য চিত্র নির্মাণ করা হয়েছে, সেটি একটু দেখে আসতে চাইব। この方たちは親からも家族からも捨てられ、社会からも捨てられて、なお力強く生きなければいけないという。この病気はね、移りませんからね、恐れることは何もございません。数ある病気の一つですよ。薬はただです。長い間厳しい差別がありますから、孤立してますからね。これをなんとか解決するためには隅々まで行かないといけないと。帰りは考えない方がいいね。いいね。ワンダフル。アドベンチャー。తెలుసుకోవడం వల్ల ఈరోజు మనకు ఒక బలం వచ్చింది. అరే మాకు హక్కు ఉంది, మనం హక్కు సాధించాలంటే మనం ఫైటింగ్ చేయాలి. Che i discorsi contribuiscano all'eliminazione della discriminazione. Hansen 病の戦いはラスト1マイルのところまで来ました。でもその最後の1マイルを達成するのが難しいんです。それは私たちの心の中の問題だからです。আমরা দেখছিলাম কুষ্ঠরোগের উপর নির্মিত প্রামাণ্যচিত্রটি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন কুষ্ঠরোগের প্রতিকার সহযোগিতায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচি থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
আমন্ত্রণ আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে কুষ্ঠরোগের প্রতিকার সহযোগিতায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচি। আমাদের অনুষ্ঠানের বিষয় 2030-এ কুষ্ঠমুক্ত বাংলাদেশ, এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় কুষ্ঠ কর্মসূচি এবং সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের অবদান। আর আমাদের সঙ্গে আছেন আলোচনা স্টুডিওতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার আহমেদুল কবির, আছেন নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুষ্ঠ নির্মূল বিষয়ক শুভেচ্ছা দূত ওয়াহিও সাসাকাওয়া এবং আলো সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন। আবারও স্বাগত জানিয়ে শুরু করতে চাই ডাক্তার আহমেদুল কবির আপনাকে দিয়ে। আমরা শুনছিলাম যে যার শুধু এটি আসলে কুষ্ঠরোগটা বাংলাদেশের সমস্যা না, পুরো বিশ্বব্যাপী এটি আছে এবং যে যার জায়গা থেকে আসলে অবদান রাখবার চেষ্টা করছে, কাজ করে যাচ্ছে এবং আমাদের সরকারেরও কিন্তু এই ধরনের একটি কমিটমেন্ট আছে, যে কমিটমেন্টটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে 2030-এর মধ্যে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা। যেমনটি কালাজ্বরের ক্ষেত্রে আমরা এর মধ্যে সাফল্য দেখিয়ে ফেলেছি, আমরা কালাজ্বর নির্মূল করতে পেরেছি বাংলাদেশ থেকে। এই কুষ্ঠমুক্ত 2030-এর মধ্যে করতে হলে আপনারা কি কি পদক্ষেপ বাস্তবায়ন করছেন বা চ্যালেঞ্জ এখনো কি কি রয়ে গিয়েছে? দেখুন, একটি কথা যেটা বলা হয়েছে, 2019 সালে প্রথম যখন কনফারেন্স হয়, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার সাসাকাওয়া, রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনিশিয়েটিভ হিয়ার ইন বাংলাদেশ অ্যান্ড ইউর ডিভোশন অ্যান্ড কমিটমেন্ট টু দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তো যেটা হয়েছে সেখানটায় কিন্তু কমিটমেন্ট, একটা ন্যাশনাল যে ইনিশিয়েশন, যেটি জিরো লেপ্রোসি বাই 2030, ইটস এ বিগ কমিটমেন্ট ফ্রম দি হাইয়েস্ট লেভেল। দিস পলিটিক্যাল কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডভান্সমেন্ট। এই পলিটিক্যাল কমিটমেন্টটার জন্যই কিন্তু সব ঘুরে দাঁড়িয়েছে। আপনি যেমনটি বললেন যে অনেক সাফল্য কিন্তু ইতিমধ্যে এসছে, যেমন ধরেন আমাদের কালাজ্বরের কথা বললেন, ফাইলিরিসিসের কথা বললেন। এর মধ্যে দেখুন যে এটা একটা যেটি দাঁড়িয়েছে যে বাংলাদেশ কিন্তু বিশ্বে প্রথম কান্ট্রি যেটি ধরেন এলিমিনেট করতে পেরেছে কালাজ্বর। তারপর আমাদের ফাইলিরিসিস চতুর্থ কান্ট্রি হিসেবে করেছে, পোলিও ইরেডিকেশন হয়েছে, টিটেনাস, এমন অনেক সাকসেস বাংলাদেশে হয়েছে। কোভিডের যে সাকসেস, সেটা আমরা যেটি মনে করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একটা দৃঢ় লিডারশিপ এবং ওনার একটা কমিটমেন্ট আছে যে 2030 সালের মধ্যে জিরো আমাদের লেপ্রোসি করতে হবে, সেই হিসেবে কর্মকৌশল আমরা তৈরি করেছি এবং 2019-এর একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল, সেই অনুযায়ী কাজগুলো এগিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি জরুরি যেটা আমি মনে করি, যেহেতু ডিজিজটা অনেকগুলি দেশের মধ্যেই থাকলেও বাংলাদেশও কিন্তু একটা বার্ডেন কান্ট্রি, তো কেস সংখ্যা এখনো কিন্তু কম না। আপনাদের কি এই ধরনের কোনো পরিসংখ্যান বা ডেটাবেজ আছে কিনা যে যে এরিয়াগুলোতে আপনারা শনাক্ত করতে পেরেছেন, রোগীর ডেটাবেজ আছে কিনা? এক্স্যাক্টলি, ডেটাবেজ ইজ দেয়ার। আমাদের আনুমানিক দেশে বর্তমানে কত রোগীর সংখ্যা আমরা বলতে পারি এখন? রেজিস্টার্ড পেশেন্টের সংখ্যা 2800-র কিছু বেশি, আর যেটি হচ্ছে যে ইনসিডেন্স কিন্তু অনেক কমে এসছে। তো আর কনফাইন্ড হচ্ছে কিছু জেলাতে, 11টা জেলা, যেটি কথা আমরা বললাম। উনি যেটা বললেন যে বান্দরবনে গিয়েছিলেন, সেখানে আছে রাঙামাটি, বান্দরবন, তারপর হচ্ছে আপনার রংপুরের কিছু জায়গায়, মৌলভীবাজার, এরকম পকেট কিছু জায়গায় 11টার মতো জায়গা আছে, যেটি আমাদের গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে প্রাইভেট এনজিওরাও কিছু কাজ করছেন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও আমাদের কিন্তু হেল্প করছেন। একটি যেটি বিষয় হচ্ছে যে দিস ইজ এ কিউরেবল ডিজিজ, যেটি হচ্ছে এইটা যেমন মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রা দিয়ে যেটা হয়, সেটা কিন্তু 3টা ড্রাগ কম্বিনেশন দিলে এটা কিন্তু ফুললি কিউরেবল। কিছু ডিজিজ হচ্ছে কম ব্যাকটেরিয়া, যেটাকে পসিব্যাসিলাস বলা হয়, আবার অনেক ব্যাকটেরিয়া যেগুলো থাকে মাল্টি ব্যাকটেরিয়াল। তো একটাতে 6 মাস আর একটা 12 মাস ট্রিটমেন্ট নিলেই কিন্তু মানুষ সেরে যায়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড ডিসিমিনেশন অ্যান্ড প্রপার নলেজ দেয়া। সেটা হচ্ছে যদি একটা মানুষ জানতে পারে এটা অভিশাপ না, এটা অন্যান্য আরেকটা রোগের মতো একটা ব্যাকটেরিয়া দিয়ে ছড়িয়ে যাচ্ছে রোগটা, এবং আর্লি চিকিৎসা নিলে উনি 100% কিউরেবল, তার কোনো ডিসেবিলিটি থাকবে না। তাহলে আমরা ফোকাসটা দিচ্ছি যে আর্লি কেস ডিটেকশনের উপরে, যত তাড়াতাড়ি আমরা রোগটা নির্ণয় করতে পারি এবং চিকিৎসার মাধ্যমে রোগটাকে আমরা সারিয়ে তুলতে পারি। তাহলে আর্লি ডায়াগনোসিসের প্রধান শর্তটা কি? আর্লি ডায়াগনোসিসের প্রধান শর্তটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং অ্যাক্টিভ কেস ফাইন্ডিং, যেটা কিন্তু আমরা করে চলছি। যে জায়গা আছে সেখানে আমরা আর্লি কেসগুলো ডিটেক্ট করছি। শুধু কেস ডিটেকশন না, ধরেন যে কজন রেজিস্টার্ড পেশেন্ট আছে তার যারা হাউস হোল্ড কন্ট্যাক্ট, তারা কিন্তু পটেনশিয়ালি কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্স থাকে। যেমন বাড়িতে একজন আক্রান্ত হলো,
তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কিন্তু এটি যেহেতু সার্বক্ষণিক যখন তার কন্টাক্ট আপনাদের থাকে, রেজিস্টার কোনো পেশেন্ট থাকে বা রোগী থাকে তাদের কন্টাক্টে যারা চলে আসে Absolutely. আপনারা তখন তাদেরকেও নজরদারির মধ্যে নিয়ে তাদেরকে আসেন স্ক্রিনিং কিনা? করি। জি, তাহলে একটি প্রশ্ন আসলে না করেই পারছি না, যেহেতু 2800 রোগী খুবই কম আমাদের জনসংখ্যার বিপরীতে যদি সংখ্যাটিকে বলি, এবং যেহেতু আপনাদের ডাটাবেস আছে, রেজিস্ট্রেশন মেনটেন করছেন আপনারা, সবকিছু মিলিয়ে 2030 পর্যন্ত কেন আমরা শূন্যের কোটায় নামিয়ে আনতে অপেক্ষা করব, তার আগে আরো করা সম্ভব কিনা? হ্যাঁ, এটি আপনি ভালো প্রশ্ন করেছেন। যেহেতু যে কজন আছে তারা তো ট্রিটমেন্টে রয়েছে, কিন্তু তার আগেই তো তারা অনেককে ছড়িয়েছে, যেটা হয়তো 5 বছর পরেও তার ম্যানিফেস্টেশন হতে পারে। যে কারণে আপনি যেটা বলেছেন যে স্ট্র্যাটেজিক্যালি আমরা আরও স্ট্রং ভূমিকা পালন করব, যাতে রেজিস্টার যারা, শুধু তারা না, তাদের হাউজহোল্ড কন্ট্যাক্ট যারা, তাদেরকে কিন্তু যদি আমরা প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট দিই, একটা হচ্ছে যে কিউরেটিভ আর একটা প্রোফাইলেকটিক। ধরেন একজনের সংস্পর্শে একজন এসছে, তাকে যদি আমি সিঙ্গেল ড্রাগ, রিফাম্পিসিন বলে একটা ড্রাগ আছে, সেটা যদি মাস প্রোফাইলিক্সিস দিতে পারি, তাহলে তার কিন্তু সেই ম্যানিফেস্টেশন হবে না। এবং তাদেরকে কন্টিনিউয়াস যদি আমরা মনিটর করি, অ্যানুয়ালি বা 5 বছর পর্যন্ত যদি মনিটর করি, তাদের মধ্যে যদি রোগের কোনো উপসর্গ পাওয়া যায়, তাদের কিউরেটিভ ইন্টেন্টে গেলেই সম্ভব। আপনি ইউ আর রাইট যে আমরা যে স্ট্র্যাটেজিতে যাচ্ছি, আমরা আশা করি যে 2030 না, তার আগেই আমাদের এটা এলিমিনেট করা সম্ভব, বিকজ দেয়ার ইজ এ পলিটিক্যাল হিউজ কমিটমেন্ট, এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ও খুব অ্যাক্টিভলি কাজ করছে। যেখানে পলিটিক্যাল পজিটিভ ইন্টেনশন থাকে, সেখানে কাজগুলি কিন্তু অনেক দ্রুত এগিয়ে যায়। যেমনটি আপনি বললেন কালাজ্বরের মতো বা অন্যান্য ডিজিজের মতো, আমরা হোপফুল যে খুব তাড়াতাড়ি আমরা 2030-এর আগেই এটা হয়তো এলিমিনেট করতে পারবো। আমি মোহাম্মদ কামালউদ্দিন আবার আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে অনেক সম্ভাবনার কথা শুনলাম, এবং এটি তো সত্য যে কুষ্ঠরোগের আগে যে ব্যাপকতা ছিল সেটি সব মহলের আন্তরিকতা, যেটি বলছিল এনজিওরা কাজ করছে, সরকার আন্তরিক এই বিষয়ে, বিদেশি বন্ধু যারা আছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবার আসলে সম্মিলিত প্রচেষ্টাতে আমরা এই রোগীর সংখ্যা এত কমিয়ে আনতে পেরেছি, ব্যাপ্তিটা কমিয়ে আনতে পেরেছি। তারপরও তো আসলে সমস্যা কোথাও না কোথাও কিছু না কিছু তো থেকেই যায়, যেটি আপনি মাঠ পর্যায়ে যখন কাজ করেন তখন আসলে আপনার কি মনে হয় কোথায় কোথায় সমস্যাগুলো আছে? এগুলোতে যদি আরেকটু নজর দেওয়া যায়, কাজটি আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। এখানে প্রথমত যেটা কমিউনিকেশন, আমার স্যার বললো যে কমিউনিকেশনের ব্যাপারটা, এটা হলো 1 নম্বরে, আমি ব্যক্তিগতভাবে এটা 1 নম্বরে ধরে নিচ্ছি। কমিউনিকেশন যোগাযোগটা কারা করতে চায় না? যারা রোগী তারা করতে চায় না, নাকি কোথা থেকে আসলে এই গ্যাপটা তৈরি হচ্ছে? রোগী, এখানে 2টি কারণ আছে। রোগী যে করতে চায় না, আবার করতে চায়, এই ধরনের আছে একটা। আর একটা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগের যে অভাবটা অনেক দূরে। আগে যেটা ছিল এটা কিন্তু এখন অনেকটু সলভ হয়ে আসছে। আগে যেটা ছিল, চিকিৎসার জন্য যাওয়ার জন্য তাকে হেঁটে যেতে হতো বা তাকে অনেক দূর যেতে হতো, দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য। যেখানে এখানে রংপুর এলাকাতেও আমি দেখছি সেটা অনেক দূরে যেতে হয়, নীলফামারীতেও ঠিক এ ধরনের যেতে হয়, দূরে যেতে হয়। তারপরে এই যোগাযোগের অভাবে ওষুধটা এমন যে এমডিটিসি যেটা, এটা যখন প্রথম থেকে শুরু করা হয় তখন একবারেই শেষ পর্যন্ত এটার যে কোর্সটা, এটা শেষ পর্যন্ত খেতে হবে। 6 মাসের জন্য যদি দেয়, 6 মাস খেতে হবে। তো এখানে একটা তারা রুগীরা কিছুটা গাফিলতি করে, সেটা আমি বেশি জোর দিচ্ছি বিভিন্ন এলাকায়। সেটা হচ্ছে এই 1 সপ্তাহ খেলো, তারপরে হয়তো 2-3 দিনের জন্য 2-3 দিন এটা গ্যাপ দিয়ে দিল, ভুলে গেল বা আলসেমি করলো, একটু ভালো হয়ে যাচ্ছে। এটা ঠিক ওই যক্ষা রোগের মতো। যক্ষা রোগের এটা আমরা মনে করি যে এই যক্ষা এবং কুষ্ঠ দুটা ভাই, তারা পরস্পর ভাই, ঠিক একই নিয়মে। রুগীটা ওষুধ যদি না খায় কন্টিনিউ, তাহলে তার রোগ সহজে ভালো হয় না। পরবর্তীতে সে, যেহেতু তার হাত এবং পা, আরেকটা এই সমস্যা হলো হাত এবং পা এই রোগে অবশ হয়ে যায়। যখন অবশ হয়ে যায় বুঝতে পারে না, একটা পাতে পেরেক ফুটলো বা একটা পিন ফুটলো, তখন সে বুঝতে পারে না, তার ওই পায়ে ঘা হয়ে গেল। এটাকেই আমরা আলসার বলি। এটার চিকিৎসা নিতে, এটা চিকিৎসা দীর্ঘ সময়, অনেক সময় লাগে। যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া যায় তাহলে। খুব চমৎকার ভাবে একেবারে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। আমি আবারও ডাক্তার জাহিদুল যিনি আছেন তার কাছে আমি পরে আসবো এই ব্যাপারটাতে, যে সরকারের তরফ থেকে দুর্গম অঞ্চলের রোগী যারা আছে, যাদের হয়তো অনেক সময় সামর্থ্যেরও কিছুটা অভাব থেকে থাকে, এই দুর্গম এলাকার রোগীদের কাছে পৌঁছে যাওয়ার জন্য সরকারের কি ব্যবস্থা আছে আমি আসবো। তবে আমি আবারও আই উড লাইক টু গো মিস্টার সাসাকাওয়া, ইউ হ্যাভ হিউজ experience and expertise on this field. Do you think we are on the right track addressing leprosy? ハンセン病を取り上げているという我が国の方針に関しては正しい方向性に向いていると思いますでしょうか。はい、一つ
テレビをご覧になっている皆さんに申し上げたいことがあります。この病気は神様の呪いでもなければ何でもありません。単なる病気で、今や薬は全国でタダで配布されてますから治る病気です。ただし問題は、この病気の初期は痛みがないんです。したがってなかなか皆さんが気づかない。で、テレビをご覧になっている皆さんに必ず今家庭でこの体を見ていただきたい。そうすると白いパッチがどこかにあると、こういうもので触って痛くなければ、これはレプロシーの可能性が高いので病院に行ってください。痛ければ何でもありません。で、痛くないので、病院になかなか行かないんです。そうすると3年ぐらい経つと手や足にこういうふうに変形が出てきてしまうんです。テレビを見ている皆さん、神様の罰でも呪いでもありませんよ。で、単なる病気ですからすぐにスキンをチェックしてみてください。そして痛くなければレプロシーですから、これは病院に行ってください。これを各家庭でやっていただければ、本当に2030年にはバングラデシュでレプロシーはゼロになります。Well, I would like to use this opportunity to talk to the TV viewers. This leprosy is first and foremost is not a God's curse or anything. This is just a disease like any other diseases that's around the world. It is curable and the medicine is distributed free of charge. So what I would like all of you to do is to check your body or check your skin and see whether there's any discolored patches or not. If it does, then I would like you to touch that area with a pen like this. And then if there's no pain or whatsoever, and if it's numb, then this could be leprosy. Therefore, I would like all of you to go to the clinic and to get the medicine. If you feel the pain, then it would not be a leprosy. So this is one of the things that you would be able to do in order to judge whether you would want to go to the clinic or not. But once again, this is not a curse of God or anything. So just go to the clinics and then get the medicines. Then you would not develop any disfigurement, say 3 years or so from now. So at home, when people can start doing this, then I'm sure that this country would be able to achieve zero leprosy by year 2030. Thanks, Mr. Sasakawa, for your valuable advice. আরেকটি বিরতির সময় হয়েছে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন কুষ্ঠরোগের প্রতিকার সহযোগিতায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচি থেকে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে কুষ্ঠরোগের প্রতিকার সহযোগিতায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচি। আমাদের অনুষ্ঠানের বিষয় 2030-এ কুষ্ঠমুক্ত বাংলাদেশ, এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় কুষ্ঠ কর্মসূচি এবং সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের অবদান। আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার আহমেদুল কবির, আছেন নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুষ্ঠ নির্মূল বিষয়ক শুভেচ্ছা দূত ইউহেই সাসাকাওয়া এবং আলো সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন। This part, I would like to start with Mr. Sasakawa again. Our government has already been working on it and have taken fruitful initiatives. So, would you like to add anything more for fight against leprosy? 今いろいろな形での活動というのがハンセン病制圧に向けて行われていると思うんですけれども、これをさらに進めていく上でさらなるアドバイスというものはありますでしょうか。これは特に橋名首相が2030年までにレプロシーをゼロにしようという画期的なお考えは各国にこのお考えが広まっております。従いましてぜひともこのバングラデシュでそれを実現していただきたいと心から願っておりますし、私はこれからバングラデシュいろいろなリモートエリアを回って実際に
患者さんと接触したいと思いますし、この病気は先ほど言いましたように痛くないんです。ですからなかなか病院に行かないんです。で3年4年経つと少し体に変形が出てきてしまうわけなんで、患者さんを探しに行く病気なんですね。でこれがもし徹底されれば世界の一つのバングラデシュがレプロシーをゼロにするモデルになると思っておりますし、そのために私もまだ85歳って若いですから、バングラデシュの皆さんと共に活動をしたいと願っております。Well, Prime Minister Hasina had already stated that she would like to achieve leprosy zero by year 2030. This announcement actually have traveled to different countries as well. I'm sure Bangladesh would be able to achieve that, and I also would like to do my best and try to visit to the remote areas of your countries and try to meet with as many patients as possible. Once again, this disease would not entail any pain, especially at the early phase. Therefore, people tend to feel reluctant going to the hospitals or to the clinics. But if you just leave it as is, in 3-4 years' time, it is highly likely that these people may develop disfigurement. So I would like to entice people to go to the clinics if you feel something's wrong with your skin conditions. And this is one of the diseases that is so unique than any other diseases in this world, which is that we have to go and find the patients. Just not wait at the hospitals for the patient to come, but go and find the patients. This is in a way very much important, and if this kind of the activity starts to trickle to a wider extent in your country, then I'm sure that you would be able to achieve zero leprosy here in this country, and your country would be able to become the model for the other countries to follow. Now, I'm 85 years old now. I am still a young man. Therefore, I would like to still do my best, exhaust my energy, and would like to be with your people here in Bangladesh, and would like to try to support your country achieving zero leprosy. Thank you so much, Mr. Sasaka, for your support and your valuable statement, enlightening statement and experience. আমি আবারও মোহাম্মদ কামালউদ্দিন আপনার কাছে জানতে চাই, আমরা একদম শেষ দিকে এসেছি, কাজ করছেন কুষ্ঠরোগীদের নিয়ে, নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা, সেখান থেকে আমরা যে টার্গেট বা গোলটা সেট করেছি, নিশ্চয়ই স্বপ্ন দেখেন এমন একদিন বাংলাদেশ হবে যে দিন কুষ্ঠরোগী আর থাকবে না, আপনাকেও আসলে দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকাতে কুষ্ঠরোগীদের জন্য ওষুধ নিয়ে যেতে হবে না। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরামর্শ কি থাকবে? সেটা পরামর্শ হচ্ছে যে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, যেগুলি যেখানে কুষ্ঠরোগী আমার স্যার বললেন যেখানে যেখানে আসলে সেখানে একটু রোগীগুলি বেশি, সেখানে আমাদের জোর দিতে হবে, সেখানে আমাদের আরও প্রচেষ্টা বাড়াতে হবে যাতে আমাদের কুষ্ঠরোগীরা ডিজিবল না হয়। সেই জন্য তাদেরকে সতর্ক অবস্থা তাদেরকে বুঝাই বলতে হবে যেন তারা কোনো আঘাতপ্রাপ্ত না হয়, হাতের মধ্যে কোনো আঘাতপ্রাপ্ত না হয়, পায়ের মধ্যে যেন আঘাতপ্রাপ্ত না হয়, সাবধানে থাকতে হবে, তাহলে আমাদের ডিসেবিলিটিও কমে যাবে। জি, কামালউদ্দিন, একটু জানতে চাই, এই যে কাজ করছেন, যে একটা সময় ছিল যে কুষ্ঠরোগী দেখলেই মানুষ ভয় পেত, তার ধারে কাছে যেত না, এই ধরনের যে ট্যাবুগুলো ছিল সেগুলো কি আমাদের সমাজ থেকে ভাঙা গিয়েছে কিনা? পাশাপাশি যারা এখন রোগী হিসেবে চিহ্নিত হচ্ছে তারা পর্যাপ্ত ওষুধ বা সেবা যত্ন পাচ্ছে কিনা? সেবা যত্ন ইনশাআল্লাহ পাচ্ছে, সব ঠিক আছে। আমাদের যেহেতু সরকারের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত আছি, এলটিসিসি একটা ইয়ে আছে আমার স্যারের সাথে, ওখানে এলটিসিসি অর্থাৎ যক্ষা এবং কুষ্ঠ কোঅর্ডিনেশন ওষুধের ক্ষেত্রে কোনো আসলে কমতি নেই, রোগীরা ওষুধ পাচ্ছে, ওষুধের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই না। রোগীদের সাথেও আমাদের জেলা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে আমাদের সাথে কমিটি আছে, ওই কমিটিতে আমরা কাজ করতেছি, আমাদের প্ল্যানিং ঠিক ওইভাবেই আছে, গ্রাম পর্যায়েও আছে, এবং আমাদের রোগী চিহ্নিত করার জন্য কিছু কর্মীও আমরা দিয়েছি যে রোগী চিহ্নিত করে সেটা কিভাবে চিকিৎসার আওতাধীন নিয়ে আসা যায়। এইখানে সেখানে একটা সমস্যা আছে, অনেকগুলি বেশ কিছু পরিবার আছে যাদের পরিবারের মধ্যে কুষ্ঠরোগ আছে, হয়তো একজনের আছে, সে লুকাইতে চায়,
সে বলতে চায় না, সে লজ্জা পেতে চায় যে আগের বিষয়গুলি নিয়ে। তার মানে সামাজিক কুসংস্কারগুলো ভাঙলেও এখন আসলে কিছু কিছু রয়ে গিয়েছে। এটা কিন্তু গ্রাম পর্যায়ে, শহরে নাই। যেমন আমাদের চট্টগ্রামে এবং ঢাকাতে তেমন ইয়ে নাই, কোনো ইয়ে নাই এই ধরনের কোনো এটাকে কি বলে যে বিগ ইয়েতে এটা নাই। শহরাঞ্চলের মানুষ আসলে অনেক বেশি সচেতন, সে কারণে দুর্গম এলাকাতে এখনো কিছু সামাজিক কুসংস্কার কিছু কিছু ক্ষেত্রে রয়ে গিয়েছে গ্রাম পর্যায়ে। জি, আমি এবারে যিনি আসলে এই বিভিন্ন টার্গেট যেই সেট করেছি, যেই টার্গেটে পৌঁছাবো আমরা যাদের নেতৃত্বে, সেই ডাক্তার আহমেদুল কবির, আপনার কাছে জানতে চাই বেশ কয়েকটি পয়েন্ট আমি রেখেছি। যেমন মিস্টার সাসাকাও বলেছেন যে রোগীকে যাতে হাসপাতালে না আসতে হয়, আপনাদের প্রতি আহ্বান জানিয়েছে যে আপনারা যেন রোগীর কাছে যান। কামাল উদ্দিনও কিন্তু তাই বলছিলেন, দুর্গম এলাকায় কিন্তু এখনো কিছুটা যাতায়াতের সমস্যা রয়ে গিয়েছে। এই জায়গাগুলোতে আপনারা কিভাবে কাজ করছেন বা কি করবেন? এটা কোয়াইট অ্যালাইন উইথ সাসাকাওয়া। কারণ অ্যালাইন হচ্ছে এই জন্যে 2030-এর মধ্যে যদি আমাকে জিরো লেপ্রসি করতে হয়, তো 2019-এ মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্টের পরে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে রোগ আইডেন্টিফিকেশনের কাজটি করছে, যেটি উনি বললেন অ্যাবসোলুটলি রাইট। রোগী কিন্তু কুষ্ঠরোগী আপনার কাছে যাবে না, আপনার হেলথ সিস্টেমকেই কুষ্ঠরোগীর কাছে যেতে হবে। আর যে ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে কুষ্ঠ কোনো অভিশাপ নয়, এটি একটি রোগ, যথাযথ চিকিৎসায় উনি সম্পূর্ণ ভালো হতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ গিভিং দ্য কনফিডেন্স টু দ্য পেশেন্ট অলসো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, দেখুন কমিটমেন্টটা কীরকম আছে। 2000 সালের সম্ভবত 24শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর জেলার এই কালিয়াকৈরে যে বোয়ালিয়া একটা গ্রাম আছে উপজেলা, সেখানে প্রায় 8 একর জায়গার মধ্যে 7টা ব্যারাকে আপনার 70টা পরিবারকে, এই যে যারা লেপ্রোসি আক্রান্ত, তাদের সমস্ত ধরনের আশ্রয়ন, বাড়ি ঘর, থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিয়েছেন, তাদের একটা আলোকিত জীবনের নির্দেশনা দিয়েছেন। ইট ইজ এ হিউজ পলিটিক্যাল কমিটমেন্ট। এটা কিন্তু একটা ভিন্নধর্মী উদ্যোগ বলা যায়, যেটা নির্দেশ করে যে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে কতটুকু বড় কমিটমেন্ট। এবং সেই নির্দেশনায় আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কেস আইডেন্টিফিকেশন করা, আর্লি কেস ডিটেক্ট করা এবং তাদেরকে কিউরেটিভ রেজিমেনে নিয়ে আসা এবং পাশাপাশি যে প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট সেটা আমরা শুরু করছি। আপনি যেটি বলছেন আপনার সঙ্গে সুর মিলে আমি বলতে চাই 2030 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না, যদি আমরা এই কন্টিনিউটিটা ধরে রাখতে পারি সামাজিকভাবে। আর আমি এই অনুষ্ঠানে সাসাকাওয়াকে, ইফ আই ডু নট গিভ থ্যাঙ্কস টু হিম ফর হিজ অল কমিটমেন্ট, ইট ইজ রিয়েলি এ surprise at the age of 85 he seems to still very young, and his commitment towards the neglected tropical disease. Kalajor is one of the neglected, double neglected disease. One is there are many neglected disease in the world, like other Kalajor and other disease, but these are not stigmatized. But this one, leprosy, is number one neglected, and the disease itself is further neglected. Would you like to please translate? That's why I really thank you very much for all out your report. さまざまな NTD の病気がある中でも、ハンセン病っていうのは他と違うところっていうのは、要は2度無視される病気だと。病気に関してもそうですし、最後に申し上げますが、2010年に国連で193カ国すべての国が賛成しました。その中にはもちろんバングラデシュも賛成をしてくださいましたが、レプロシーの患者、回復者、そしてその家族に対する偏見や差別は絶対にしてはいけないという決議案が全会一致で可決されました。どうか一つこの病気はそういう偏見や差別を伴う病気でないことをテレビを見ている皆さんに改めて知っていただきたいと思います。Yes, and back in year 2010, this was the time when we were able to receive the unanimous vote of 193 countries of the member countries of United Nations, and as a result, we were able to pass the resolution. And this resolution is not to discriminate, nor end up having the stigmatization amongst the patients, the family members, as well as the person affected by leprosy. And this vote actually has been voted by Bangladesh as well. And therefore, once again, I would like all of you to understand that this disease does not necessarily have to have any discrimination nor stigmatization. And I would like all the people to understand the correct information of this leprosy.
Thank you so much, Mr. Sasakawa, for your valuable presence and cooperation. আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা আজ আমরা এখানেই শেষ করতে চাই এবং এই প্রত্যাশা রেখে 2030-এর আগেই যেন আমাদের দেশ কুষ্ঠমুক্ত হয়ে যায়। শেষ করছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন কুষ্ঠ রোগের প্রতিকার, সহযোগিতায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচি। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।